বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেবিটিভি লন্ডন আয়োজিত সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান মতামত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ফিলিস্তিন এবং ইসরায়েল দ্বন্দ্ব। প্রিয় দর্শক মণ্ডলী, তার মধ্যে একটি সুখবর আপনাদেরকে জানিয়ে রাখি। আজকেই ইরানের হামলায় ইসরায়েলের প্রায় 2টি শহর বিধ্বস্ত হয়েছে। আপনারা জানেন যে প্রায় 2023-এর প্রায় 51,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে এই ইসরায়েলিরা প্রতিনিয়ত ফিলিস্তিনিকে হত্যা করে যাচ্ছেই এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে তাড়ানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা খুবই সংক্ষেপে একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি মূলত এই দ্বন্দ্বটা কিসের। আমি আপনাদের কাছে প্রথমেই বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু এটা দীর্ঘ একটা ইতিহাসের ব্যাপার। আমার কথায়, আমার তথ্যে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন বলে আমি আশা করি। এই দ্বন্দ্ব যদি আমরা দেখি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে, প্রথমত এটা আন্তর্জাতিকভাবে আসলে ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনিদের বিপক্ষে পক্ষপাত। দ্বিতীয়ত আমরা যদি বলি, আপনারা জানেন যে জেরুজালেমের মালিকানা, কারণ জেরুজালেম একটি পবিত্র শহর, মুসলমানদের জন্য যেমন, ইহুদিদের জন্য তেমন এবং খ্রিস্টানদের জন্যও তেমনই। ফিলিস্তিনের ভূমি দখল ইসরায়েলিদের দ্বারা, শরণার্থী সংকট সহ বেশ কতগুলো বিষয়ে আসলে আধিপত্যবাদকে নিয়ে এই অঞ্চলে মুসলিম এবং ইহুদিদের একটা দ্বন্দ্ব লেগেই আছে। অঞ্চলটির আধিপত্যবাদ কিভাবে এসেছে, আমরা যদি ঠিক অনেক আগে আমরা যদি দেখি, এই যে হিব্রু ভাষাভাষী বা হিব্রু ভাষায় যারা কথা বলেন সেই জাতি, আমরা দেখি যে তারা বসবাস সেখানে শুরু করে প্রায় খ্রিস্টীয় পূর্ব 1800 সাল থেকে, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগ থেকে। পরবর্তীতে আসলে ঠিক খ্রিস্টীয় পূর্ব 70 সালের দিকে, আজ থেকে প্রায় 2000 বৎসর আগে, তৎকালীন রোমান সম্রাট যখন ইহুদিদের দ্বিতীয় মন্দির নামে খ্যাত যে তাদের পবিত্র স্থান, সেটাকে ধ্বংস করে দেয় এবং তাদেরকে বিতাড়িত করে, তখন এই ইহুদিদের অধ্যুষিত এলাকাটি, এই জেরুজালেম বা ফিলিস্তিনের এই এলাকাটি আসলে সবাইকে তাড়িয়ে দিয়ে এই এলাকাটি এক রকমের জনশূন্য, মনুষ্যশূন্য করে দেয় এবং পরবর্তীতে দীর্ঘ সময় এই অঞ্চলে কেউ বসবাস করে নাই। প্রায় 1000 বছর পরে সেইখানে বিভিন্ন বসতি স্থাপন আবার শুরু হয় এবং আস্তে আস্তে ফিলিস্তিন বলতে বা প্যালেস্তিনিয়ান যারা, তারা আস্তে আস্তে সেখানে বসবাস শুরু করে এবং প্রায় 1000 বছর তারাও এখানে আধিপত্যবাদ বিস্তার করে এবং তারা শাসন এবং তারা সেই দেশে, সেই অঞ্চলে তাদের বসবাস করতে থাকে। কিন্তু রোমান সম্রাট দ্বারা বিতাড়িত যে হিব্রু বা ইহুদি বংশের লোকরা যখন সেখান থেকে বিতাড়িত হয়েছিল, তারা তাদের ইচ্ছা যে তাদের পবিত্র স্থান, অর্থাৎ তারা এটা বিশ্বাস করে যে ঈশ্বর থেকে তারা সেই স্থানটিকেই তাদের স্থান হিসাবে মনোনীত পেয়েছিলেন এবং প্রতিশ্রুত স্থান হিসাবে পেয়েছেন। তাই ইহুদিদেরকে সেই স্থানটিতে যেতেই হবে এবং সেই স্থানটি তারা দখল করতেই হবে। তাই তারা আফ্রিকা বা ইউরোপ অঞ্চলের, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসরত অবস্থায় তাদের সেই মনস্থির, তাদের সেই টার্গেট, তাদের সেই লক্ষ্য যে যেই কোনোভাবে তারা সেই অঞ্চলটিতে তারা আবার ফিরে যাবেন এবং তারা দখল করবেন। এইভাবে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বেড়ে উঠতে থাকেন। কিন্তু প্রায় বিশ্বযুদ্ধ যখন লাগবে বা বিশ্বযুদ্ধ যখন ছড়িয়ে পড়ে, প্রায় তখন তাদের জন্য একটা সুযোগ এসে পড়ে। এই ইহুদিদের আগে, ইহুদিরা যখন
চেষ্টায় লিপ্ত হয় আস্তে আস্তে প্রায় 1917 সালের দিকে। ঠিক লিগ অফ নেশন অর্থাৎ প্রথম দিকে, জাতিসংঘের প্রথম দিকে যেটা ছিল লিগ অফ নেশন, সেখানে একটা বেলফোর একটা ঘোষণা হয়। সেই ঘোষণাটি থেকেই মূলত একটা ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তাবনা আসে। কিন্তু 1948 সাল পর্যন্ত ব্রিটিশ অনুমোদনে সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হয়। ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে তারা জীবন অতিপাত করে আসছেন এবং তাদের রাষ্ট্র হিসাবে তারা সেখানে বসবাস করে আসছেন। যখন যে ইহুদিরা তাদের আসলে তারা খুবই সংঘবদ্ধভাবে এবং তারা একদম ডিটারমাইন্ড, অর্থাৎ তারা ডিটারমাইন্ড হয়ে পড়ে যে তারা তাদের পূর্বপুরুষের দেশ, পূর্বপুরুষের তাদের ভূমি তারা গ্রহণ করবেই। এজন্য তারা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞভাবে তারা যখন এগিয়ে যাচ্ছেন, একত্রিত হচ্ছেন, ঠিক তখনই তাদের জন্য একটা সুযোগও এসে পড়ে। 1917 সালে বেলফোর ঘোষণা, এবং এই বেলফোর ঘোষণার মাধ্যমে আসলে ইহুদি রাষ্ট্রটাকে পুনর্বাসন করার জন্য যে ঘোষণা আসে, এই ঘোষণায় ঐক্যমত গঠিত হয়। শুধু তাই নয়, এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় যেটা হলো, যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তাদের প্রয়োজনে ফসফরাস, যে কৃত্রিম ফসফরাস বা বোমা তৈরির উপাদান তৈরিতে তারা খুবই সমস্যায় পড়েছিল, ঠিক তখন বর্তমানে ওয়াইজম্যান অ্যাকচুয়ালি নামে, বা কেউ কেউ ওয়াইজম্যানও বলে থাকেন, যে এই ইহুদি ব্যক্তিটি তখন ব্রিটেনের জন্য বোমা তৈরির অন্যতম উপাদান কৃত্রিম ফসফরাস তৈরি করতে সমর্থ হন। এতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে প্রস্তাব করেন যে তুমি এর বিনিময়ে কত টাকা চাও বা কি চাও। তখন হেইজ ভাইসম্যান বলেছিলেন, আমি আমার স্বভূমি বা মাতৃভূমি ফেরত চাই। সেই মাতৃভূমিটি হলো ফিলিস্তিন অঞ্চল। তুমি যদি আমাকে সেই ফিলিস্তিন অঞ্চলে আমার জাতি গঠনের বা আমাদের রাষ্ট্র গঠনের বা আমাদেরকে স্বাধীন রাজ্য গঠনের সুবিধা দাও, অনুমতি করে দাও, তাতেই আমি খুশি, আমার আর কোনো কিছুই লাগবে না। এই প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন যে সে এই বিষয়ে তাকে সহযোগিতা করবে, এবং এর উপর ভিত্তি করে সেই তৎকালীন ব্রিটিশ সরকার তাদের জন্য আসলে তাদেরকে আস্তে আস্তে যে ফিলিস্তিন অঞ্চলে বসতি স্থাপনে সহায়তা শুরু করে। এতে আন্তর্জাতিক মহলে যখন তারা একটা প্রশ্নের সম্মুখীন হয়, তখন দেখা যায় যে দুটি জাহাজ পরপর ব্রিটিশ সরকার ফিলিস্তিনে নোঙ্গর করার পূর্বেই ধ্বংস করে হাজার খানিক ইহুদিকে হত্যা করে। এই হত্যার উদ্দেশ্য ছিল তারা পৃথিবীকে দেখানো, আন্তর্জাতিক বিশ্বকে দেখানো যে আসলে এখানে আমরা আসলে এককভাবে আমরা কিন্তু ইসরায়েলিদেরকে পুনর্বাসন করছি না। কিন্তু এইভাবেই তারা আস্তে আস্তে ইহুদিদেরকে এখানে পুনর্বাসিত করতে করতে প্রায় 5.5 লক্ষ ইহুদি এখানে প্রায় পুনর্বাসিত হয়। প্রিয় দর্শক মণ্ডলী, ঠিক এইভাবে পুনর্বাসিত হতে হতে ব্রিটিশ সরকারের তৎকালীন অনুমোদনে 1948 সনের 12 মে রাত 12টায় ইসরায়েল রাষ্ট্রপ্রধান বেন গুরিয়ন ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। তারপর পরেই 10 মিনিটের মধ্যেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান এবং ব্রিটিশ সরকার এবং পরবর্তীতে রাশিয়ান সরকার স্বীকৃতি দেন। তার কিছুদিন পর আরব বিশ্বগুলো একত্র হয়ে আরব দেশগুলোর মধ্যে অন্যতম যেগুলো ছিল সেটা ছিল
মিশর, জর্ডান, লেবানন, ইরাক, সিরিয়া সহ অনেকগুলো আরব দেশ একত্রিত হয়ে সেই দেশগুলো সেই ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করে এবং তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং এক পর্যায়ে যুদ্ধে পরাজিত হয়ে তারা একটি চুক্তি স্বাক্ষর করে সম্মত হয়ে যুদ্ধবিরতিতে যান। এভাবেই আসলে দীর্ঘ সময় থেকেই যে ফিলিস্তিন এবং ইহুদিদের মধ্যে আসলে দ্বন্দ্ব চলতেই থাকে। একটা প্রশ্ন এখানে জাগে, আসলে এই যে ইসরায়েলিরা কেন এত শক্তিশালী? একটা কথা আপনারা মনে রাখবেন, ইসরায়েলিরা তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে সবসময় দৃঢ় প্রতিজ্ঞ থাকে এবং তাদের প্রায় 10,000 একটা জরিপ থেকে জানা যায়, একটা তথ্য থেকে জানা যায় যে তাদের প্রতি 10,000 লোকের মধ্যে 135 জন হয় বিজ্ঞানী নয় প্রকৌশলী, অর্থাৎ প্রফেশনালি তারা খুবই স্ট্রং এবং তারা খুবই জ্ঞানী, মেধাবী, ইন্টেলিজেন্ট এবং মেরিটোরিয়াস বলা যায়। এইভাবে মূলত সেই ইতিহাসটি হাজার হাজার বছরের ইতিহাস। তবুও সাময়িকভাবে বোঝার জন্য আমি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত আকারে ভিডিওটি উপস্থাপন করলাম। এই ভিডিওটিতে যদি আপনাদের কাছে কোনো তথ্য ভুল মনে হয় এবং ভুলের জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কাহিনীটির যে তথ্য, সেই তথ্যটি আমি সংগ্রহ করেছি বা জেনেছি যে বইটি থেকে, সেটা হলো ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন দ্য কমপ্লিট হিস্টোরি, 2nd edition, রিটেন বাই ইয়ান কার্ল 2018। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আমি কবির আহমেদ বাহার। আবার নতুন কোনো প্রোগ্রাম বা কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে অবশ্যই কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। KAB টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।